আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মম, তুমি আমাকে এই প্রশ্ন না করে তো সেটাই শ্রেয় তোমার জন্য। কারণ স্বার্থের খেলায় মেতে উঠে প্রথমে যে পাপের সূচনা তুমি করেছিলে, আমিও সেই পথেই হেঁটে এসেছি। তবে সেখানে একটা ছোট্ট শব্দের ভুল আছে। তুমি সূচনা ঘটিয়েছিলে স্বার্থপরতার, স্বার্থের জন্য সবকিছু ধ্বংস করার, আর আমি এর সমাপ্তি টানবো একটা সুন্দর সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য। মম, আমারও স্বার্থ আছে, তবে কাউকে খুন করে সম্পত্তি পাওয়ার স্বার্থ নয়, বরং আপনজনকে বাঁচিয়ে তার সাথে আত্মার সম্পর্কটা অটুট রাখতে। মম, তুমি তোমার বোনের কাছে থেকেও কখনো তার ভালো করতে পারোনি, কখনো তার ভালো চাইতে পারোনি, কখনো তাকে প্রোটেক্ট করতে পারোনি। উল্টো তুমি বরাবর তার ক্ষতি করে এসেছো। ইভেন শেষ অব্দি স্বার্থের জন্য নিজের বোনটাকেই মেরে ফেললে। অথচ দেখো, আমি আমার বোনের থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও সর্বদা তাকে সেভ করার কথা ভেবে গেছি। সব সময় পাগলের মতো করেছি কি করে তাকে বাঁচাবো এই শকুনদের হাত থেকে, কি করে প্রোটেক্ট করব। আমি তোমার মতো হতে পারিনি মম, আমি আমার মনের মতো হতে পেরেছি, আর এটাই আমার শান্তি। তুমি কাছের থেকেও নিজের বোনকে কখনো ভালোবাসতে পারোনি, আর আমি দূরে থেকেই নিজের বোনকে নিজের থেকেও বেশি ভালোবাসতে পেরেছি মম। ছি, শেম অন ইউ মম, শেম অন ইউ। রোজ কথাগুলো বলতে বলতে ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। মেয়ের চোখে নিজের জন্য ঘৃণা দেখে আজ প্রথমবার মনিকার বুক কাঁপছে। মুখ ঝলসে যাওয়ার থেকেও বেশি যন্ত্রণা হচ্ছে তার মেয়ে তাকে এতটা ঘৃণা করে ভেবে। যে মেয়ের জন্য তার কখনো মন কাঁদেনি, আজ তার কয়েকটা কথার জন্য মনিকার বুক কাঁপছে, মন কাঁদছে। সারাটা জীবন কেবল ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নিজের একটা ভালো পজিশন, এসব ছাড়া কখনোই কিছু ভাবেনি সে। জীবনের প্রত্যেকটা পদক্ষেপ সে স্বার্থ ছাড়া এগোয়নি। তবে আজ মনে হচ্ছে সেই জীবনটাই তো বৃথা ছিল তার। আজ প্রথমবার নিজের মেয়ে তাকে এতটা ঘৃণিত চোখে দেখছে ভেবে মনে হচ্ছে এই তো জীবনের আসল মানে, যেখানে মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য লড়ে, তবে নিঃস্বার্থভাবে। রোজের জন্মের পর থেকে সে রোজকে কাছে টেনে নিয়ে কখনো জানতে চায়নি কেমন আছে তার মেয়েটা। একসাথে তিনজনে খেতে বসে কখনো মনে হয়নি মেয়েটা তৃপ্তি ভরে খেতে পারল কিনা। কখনো শরীর কাঁপিয়ে জ্বর এলে কপালে হাত ঠেকিয়ে আদুরে কণ্ঠে বলেনি, চিন্তা করিস নে মা, সব ঠিক হয়ে যাবে। কখনো এমন করেনি সে, বরং সে ভেবে এসেছে টাকাই পারে সবকিছু করতে। খাবার টেবিলে দামি দামি বিদেশি খাবার রেখে আর জ্বর এলে শহরের নামকরা ডক্টরকে নিয়ে এলেই হয়তো ভালোবাসা হয়ে গেল। কিন্তু না, সেসবের মাঝে তার মেয়েটা কখনো ভালোবাসা খুঁজে নিতে পারেনি। মেয়েটা তো অধীর আগ্রহে বসে থাকতো। মম কখন জিজ্ঞেস করবে খাবার কেমন হয়েছে, মম কখন কপালে হাত ঠেকিয়ে বলবে চিন্তা করিস না, মা আছে তো। এসব ভাবতে ভাবতে মনিকার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার জীবনের সবকিছু বৃথা ছিল, সবটা। আফসোস হচ্ছে মনি, কষ্টও ভীষণ হচ্ছে। বলো, নিজের মেয়ের মুখে এসব কথা শুনলে কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তবে তোমার মতো নিকৃষ্ট মানুষের জন্য কষ্ট না হওয়াটাই স্বাভাবিক। তাহলে তুমি কষ্ট পাচ্ছ কেন বলো তো? তোমার তো রাগ হওয়া উচিত, রেগে বেগে জ্বলে উঠে হীরকে শেষ করার প্ল্যান করা উচিত ছিল। তুমি সেটা না করে অনুশোচনায় ভুগছ। এটা কিন্তু ঠিক নয় মনি, দিস ইজ নট ডান। মনিকা অপরাধীর চোখে তাকালো হীরের মুখপানে, কান্না জড়িত কণ্ঠে বলল, হির, আমায় একটা সুযোগ দাও মাম্মা, কেবল একটা সুযোগ। আমি আমার ভুলগুলো প্রায়শ্চিত্ত করতে চাই, শুধু একবার। মনিকার আকুতি শুনে হীর রুষে উঠল। তেরে গিয়ে মনিকার ঝলসানো মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, চুপ, একদম চুপ। কোন ভুলের প্রায়শ্চিত্ত করতে চাও মনি? কোন ভুলের? আমার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করার ভুলের প্রায়শ্চিত্ত, নাকি আমার শৈশবটাকে নরক করে দেওয়ার প্রায়শ্চিত্ত, নাকি আমার পুরো জীবনটাকে পদে পদে নরকে ঠেলে দেওয়ার প্রায়শ্চিত্ত? কোন ভুলের মাসুল দিতে চাও তুমি? প্রায়শ্চিত্ত করে আমার বাবা মাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবে? বলো, পারবে? প্রায়শ্চিত্তর অর্থ কি জানো তো মনি, নাকি নামে শুনেই জপ করছো? তোমাকে দেখলে আবার রগে রগে জানান দেয় আমার বাবা মায়ের খুনি তুমি। কতটা নৃশংসভাবে মেরেছ দুটো মানুষকে, আর আর ওদেরকে বাঁচাতে যারা চেষ্টা করেছিল তাদেরকেও কতটা বাজেভাবে মেরেছ।
মনে আছে সেসব কথা? মনে করো, মনে করে নিজের প্রত্যেকটা ভুলের কথা, অপরাধের কথা মনে করো মনি। মনিকা পোড়া জায়গায় আঘাত পেতেই কুকিয়ে উঠল। কাতর কণ্ঠে বারবার ছেড়ে দিতে বললেই হীর তাকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। শাবাব এগিয়ে এসে হীরের পাশে দাঁড়ালো। হীরের কাঁধে হাত রেখে বলল, শান্ত হও হীর, এসো বসো এখানে। মাহাদি। ইয়েস স্যার। শাবাবের ডাকে রোজ মলিন হেসে বলল, নো ভাইয়া, ইটস ওকে। মাহুদি ভাইয়া, তুমি শুধু আপুর জন্য জল নিয়ে এসো, আমার জন্য প্রয়োজন নেই। পাশ থেকে আদ্রিক রোজের দিকে তাকিয়ে মাহুদির উদ্দেশ্যে বলল, রোজ আদ্রিকের দিকে তাকিয়ে কিছু বলতে নিলেই আদ্রিক হাত উঁচিয়ে রোজকে থামিয়ে দেয়। রোজ চুপ হয়ে যায়, আর কিছু বলে না। আদ্রিক এগিয়ে এসে রোজকে আলগা করে জড়িয়ে ধরে আস্তে করে বলে, রোজ মলিন হেসে আদ্রিকের বুকে মাথা ঠেকায়। তাদের দুজনকে দেখে শাবাব ও হীরের বাহু আগলে কাছে টেনে নেয় তাকে। হীর কিছুক্ষণ থম মেরে থেকে হঠাৎ মনির উদ্দেশ্যে বলে ওঠে, নিজের ছোট বোনকে এমন করে মেরে ফেলে কি পেয়েছিলে বলো তো মনি? নিজের বোনকে মারতে এতটুকু কষ্ট পাওনি? হীরের প্রশ্নে ফ্যাকাশে মুখে হাসল মনিকা। ঢোক গিলে ক্লান্ত স্বরে বলতে আরম্ভ করলো সেই বিষাক্ত অতীতের কথা। 1976 সাল 17 ফেব্রুয়ারি মায়ের কোলে আলো করে আমাদের দু বোনের জন্ম হয়। বাবা তার যমজ মেয়ে হওয়ার খুশিতে পুরো গাজীপুর জেলায় মিষ্টি বিতরণ করে, সেই সাথে গরিব দুঃখীদের সামান্য কিছু বস্ত্র বিতরণও করে। জমিদার বাড়ি ভিড় করে মানুষ আমাদের দেখতে এসেছিল। কত আনন্দ, কত হুল্লোড় ছিল আমাদের দুই বোনের আশাতে। বড় হতে হতে মায়ের মুখে কম গল্প শুনিনি এসব নিয়ে। একই গল্প বারবার শুনতে শুনতে আমার কান পৌঁছে যেত, কিন্তু বোনকে দেখতাম ও এত মন দিয়ে এসব শুনতো যেন এই প্রথম শুনছে এই গল্প। বোন ছোট থেকে খুব শান্ত ছিল। আমার মনে পড়লো ওকে কখনো শয়তানি করতে দেখেছি। সবসময় একটা গিন্নিপনা ছিল ওর মাঝে, মানুষকে খুব সহজে আপন করে নিত। গাজীপুর জেলার এমন কোনো মানুষ ছিল না যে ওকে ভালোবাসতো না। কখনো কোনো ভিক্ষুক এলেও বোন তাকে একবেলা না খাইয়ে ছাড়তো না, এমন ছিল বোন। কিন্তু আমার বারবার মনে হতো ও এসব লোক দেখানোর জন্য করে, লোকের ভালোবাসা পেতে এইসব করে, নাটক করে। আমার সহ্য হতো না ওর এই ভালো মানুষই। আমার খুব হিংসে হতো, লোকে ওকে কেন এত ভালোবাসে, কেন সবাই আমায় ভালোবাসে না, সবাই কেন ওর নাম জপে। আমিও তো ওর মতো দেখতে, তাহলে কেন সবাই আমায় ঠিক ওর মতোই ভালোবাসে না? বাবা মাও এমন করতো, সব সময় বোনকে বেশি ভালোবাসতো। সব ক্ষেত্রে বোন বোন আর বোন। কখনো এমনও হয়েছে কেউ আমায় আদর করে জড়িয়ে ধরে অনেক প্রশংসা করলো, কিন্তু খানিক বাদেই সে বলে বসলো, ও তুমি মনিকা, আমি তো ভাবলাম কনিকা। তুমি বুঝবে না হীর, এই কথাটা কতটা ভয়াবহ যন্ত্রণা দিত আমায়। আমার দিনকে দিন ওর প্রতি ঘৃণা বাড়তে থাকে। বাবা আমাকে সবসময় বলতো, কণিকার মতো হও, কণিকার মতো কর, কণিকা যা করে তাই করো। এইসব শুনতে শুনতে মনের অজান্তে কণিকাকে চোখের বিষ ভাবতাম। বোন কখনো শয়তানি করতো না, কিন্তু আমার করা সব শয়তানের নাম ও নিত না, আমিই চাপিয়ে দিতাম। বাবা মা ছাড়া আমাদের দু বোনকে কেউ আলাদা করে চিনতে পারতো না, তাই ঘর ছাড়া বাকি প্রত্যেকটা জায়গাতেই আমি আমার মনের রাগ সবটা বোনের উপর ঝাড়তে পারতাম। হ্যাঁ, হয়তো নামটা আমারই হতো, কিন্তু আমি চোখের ধোকায় কণিকাকে বানাতাম মনিকা, আর সবাই কণিকাকে মনিকা ভেবে শাস্তি দিত। কিন্তু বাসায় ফিরলে আমার নামের জন্য ঠিকই বাবার হাতে আমি শাস্তি পেতাম। আমার এত ভুলে কখনো বোন আমাকে কথা শোনাতো না, বা কখনো প্রশ্নও করতো না আমি ওর সাথে এসব কেন করি। ছোট থেকেই ও আমার অত্যাচার মুখ বুঝে সহ্য করতো। আমি সারাটা জীবন ভর ওর থেকে শুধু কেড়ে নিতাম। বাবা কখনো আমাদের দু বোনের জন্য কোনো খেলনা আনলে বোন বলতো, বাবা বোনকে দাও, ওর যেটা ভাল লাগে ও সেটা আগে নিক। বাবাও বোনের কথায় খুশি হয়ে খেলনাগুলো আমার হাতে তুলে দিত, আর আমিও আমার পছন্দের জিনিসগুলো নিয়ে চলে যেতাম। আর ও সেই বাকি খেলনাগুলো নিয়ে নিজের ড্রয়ারে সাজিয়ে রাখতো। কিছুদিন পার হতে যখন আমার খেলনাগুলো নষ্ট হয়ে যেত বা ভেঙে যেত, আমি সেগুলো এনে বোনকে দিয়ে ওর নতুন খেলনাগুলো নিয়ে যেতাম। ও কিচ্ছু বলতো না, মুচকি হেসে আমায় বলতো, আমার লাগবে না, তুই নিয়ে যা। আর আমিও নিয়ে যেতাম। ওকে দেখতাম ও সেই ভাঙাচোরা খেলনাগুলোরই যত্ন করে সাজিয়ে রাখতো। আমি কখনো ওর মতো হতে পারিনি। আমার লোকজনকে ভালোবাসার থেকে অবহেলা করতে বেশি স্বাচ্ছন্দ্য লাগলো, আর আমার বোনের সমস্ত জিনিস কেড়ে নিতে ভালো লাগতো।
আমাদের শৈশব এভাবেই কেটে যায়। আমরা স্কুল কলেজ শেষ করে মালয়েশিয়া চলে আসি। বাবার ইচ্ছে ছিল তার দুটো মেয়ে তার স্বপ্ন পূরণ করবে। আমাদের কোনো ভাই না থাকায় বাবা মায়ের কোনো আক্ষেপ ছিল না। বাবা মা কখনো ছেলে মেয়ে ভেদাভেদ করতো না। বাবা বলতো একটা ছেলে যা পারে একটা মেয়েও তা পারে। আমরা দু বোন বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চলে এলাম এখানে। সঙ্গে এলো শিলা। শিলা আমাদের বাড়ির এক বিশ্বস্ত মেয়েদের মেয়ে। আমাদের দেখাশোনা করার জন্য বাবা শিলাকেও সঙ্গে পাঠায়। দেখাশোনা আমাদের দুজনের করার কথা হলেও শিলা বরাবরের মতোই আমার পায়ের কাছে পড়ে থাকতো। এখানে এসেও বোন কখনো এক মুহূর্তের জন্য আমার হাত ছাড়েনি। পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুম সব কিছুতে ওর নজরদারি ছিল। বোন আমাকে এমনভাবে আগলে রাখতো যা মাও কখনো পারেনি। শিলাকে আমাদের দেখভাল করার জন্য পাঠালে হলেও শিলা আমার পা চাটা ছাড়া আর কিছুই করতো না। আমাদের দুজনের দেখভাল বোন নিজেই করতো। কখনো পড়াশোনায় আমাকে কেউ টক্কর দিয়ে যেতে পারতো না। তবে তার পেছনে আসল কারণ ছিল এক্সামে বসে বোন আমার পেপার লিখতো আর আমি ওর পেপার। আমি ইচ্ছে করে ওর পেপার খারাপ করে লিখতাম যেন মোটামুটিভাবে পাশ করতে পারে। জীবন এভাবে খুব ভালোই যাচ্ছিল, কিন্তু তার আর বেশি দিন গেল না। হঠাৎ আমাদের দু বোনের জীবনে চলে এলো এক সুদর্শন যুবক। ভাগ্যের পরিহাসে সেদিন আমার জায়গায় বোন গিয়েছিল অ্যাসাইনমেন্ট জমা দিতে। আমি ইচ্ছে করে ওকে দিয়ে সারা রাত খাটিয়ে আবার সেই পেপার জমা দিতে ওকে একাই পাঠালাম। কেন জানি না ও আমার জন্য জীবন দিয়ে দিলেও আমার মন ভরতো না। তবুও ওকে কষ্ট দিতে খুব ভালো লাগতো। 7ই অক্টোবর সকাল 9:15। কারোর কণ্ঠ পেয়ে কণিকা ঘাড় ফিরিয়ে তাকালো। দূরে দাঁড়িয়ে আছে রিনাত। রিনাতকে দেখে কণিকা মৃদু হাসল। ভার্সিটির দিকে ইশারা করে বলল, এগুলো জমা দিতে হবে, এসে কথা বলছি। রিনাত দ্রুত কদম ফেলে কণিকার গা ঘেঁষে হাঁটতে হাঁটতে বলল, আমিও জমা দিব, চল। তুই না কাল একবার জমা দিয়েছিস? আরে এটা আমার ছিল না, নাইরার ছিল। কণিকা ভাবুক কণ্ঠে বলল, নায়রার অ্যাসাইনমেন্ট তুই দিয়েছিস কেন? নায়রা কোথায়? রিনাত উদাসীন কণ্ঠে বলল, বেচারির শরীরটা তেমন ঠিক নেই, তাই ওরটা আমি দিয়ে দিলাম, আর আজ নিজেরটা দিতে এসেছি। তো এখন বল, তোর বোন কোথায়? আর তুইও তো গতকাল জমা দিয়েছিস, তবে আজ আবার এলি কেন? কণিকা স্মিত হেসে হাতের অ্যাসাইনমেন্টের দিকে একবার তাকিয়ে বলল, এটা বোনের, ওটাই জমা দিব। রিনাত বিরক্ত কণ্ঠে বলল, কেন রে, তুই কেন ওরটা জমা দিবি? ও কি নিজে আসতে পারে না? কণিকা রিনাতের দিকে তাকিয়ে অমায়িক হেসে বলল, বোনের সব কাজ আমার করতে খুব ভালো লাগে রে, তাই সব নিজের হাতে করেই নিয়ে এসেছি। কণিকার কথা শুনে থমকে দাঁড়ালো রিনাত। কণিকার হাত ধরে তাকেও দাঁড় করিয়ে বলল, কি বলছিস তুই? এই একটা অ্যাসাইনমেন্ট করতে আমার জীবন বেরিয়ে আসার দাস, আর তুই কি না তোর বোনেরটাও করে নিয়ে এসেছিস? কণিকা অবাক হওয়ার চেষ্টা করে বলল, সো হোয়াট, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন বলতো? আরে আমার বোনই তো, আর ও এসব করতে একদম পছন্দ করে না। জানিসই তো একটা অ্যাসাইনমেন্ট করতে কত খাটনি হয়। বেচারি এত খাটনি করতে পারতো না বলেই তো আমি করে দেই। এত ওরও হেল্প হয়, আর কোনো খাটনিও হয় না। রিনাত আচমকা রেগে গিয়ে বলল, শোন কণিকা, বোনকে ভালোবাসিস ঠিক আছে, কিন্তু এতটা ভালোবাসিস না যে এই ভালোবাসাই একদিন তোর কাল হয়ে দাঁড়াবে। রিনাতের কথা শুনে কণিকা ফিক করে হেসে বলল, কণিকা রিনাতকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেই আচমকা কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু পড়ল না। আগন্তুক তাকে তার শক্ত হাতে বন্দি করে নিয়েছে। আকস্মিক ঘটনায় কণিকা নিজের ব্যালেন্স হারিয়ে আগন্তুকের কলার খামচে ধরে মুখ খিচে বন্ধ করে নিল, আর তার হাতের অ্যাসাইনমেন্টের ফাইলটা পড়ে গিয়ে সমস্ত পেপার এলোমেলো হয়ে গেল। আগন্তুক নিচে পড়া কাগজগুলোর দিকে একবার তাকিয়ে কণিকার দিকে তাকাতেই থমকে গেল। সে কিছু বলতে চেয়েছিল কণিকাকে, কিন্তু কণিকার ভয় মিশ্রিত মুখশ্রীতে আটকে গেল সে। কণিকা পড়ে গেছে না না দাঁড়িয়ে আছে দেখার জন্য চোখ খুলতে অসাধারণ গড়নের কোনো মুখ আবিষ্কার করলো। ভয়ে তার কপাল কুঁচকে গেলেও আগন্তুকের অসাধারণ মায়াবী চেহারায় তার কপাল চওড়া হয়ে গেল। লোকটার চোখে গভীর মায়া। আগন্তুক একইভাবে দেখছে কণিকাকে, ভাসা ভাসা চোখ দুটো একরাশ ভয়, ভয়ঙ্কর মায়াবতী। দুজনের মনের মধ্যে অজানা ঘণ্টা বেজে গেল। তবে আগন্তুক সেটাকে সায় দিলেও কণিকা সেটাকে সায় দিল না। তার চোখের ভয় কেটে গিয়ে রাগে লাল হয়ে উঠল চোখ।
আগন্তুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তার কষ্টের অ্যাসাইনমেন্টের পেপারগুলো এলোমেলো হয়ে পড়ে থাকতে দেখে কান্না পেয়ে গেল। নিচে ধপ করে বসে পড়ে কান্না জড়ানো কণ্ঠে বলল, এবার কি হবে? I am extremely sorry, miss. বলতে বলতে হাঁটু গেড়ে কণিকার সম্মুখে নেমে এলো রিয়াদ। কণিকার কাঁদো কাঁদো মুখখানা দেখতে যেন তার মুখখানাও অমন হয়ে গেল। কণিকা এলোমেলো হয়ে থাকা কাগজগুলো একসাথে জড়ো করতে ব্যস্ত হয়ে পড়ল। টেনশনে তার মাথা ফেটে যাচ্ছে। এত কষ্টের ফল যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে মরে যাবে সে। আর বোনও তো তাকে কথা শোনাতে ছাড়বে না। ভাববে সে ইচ্ছে করে এসব নষ্ট করে দিয়েছে। আপনি কাঁদছেন? কণিকার চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়তেই রিয়াদের অসহায় কণ্ঠটি কানে বাজল তার। কণিকা রিয়াদের কথার জবাব দিল না, এমনকি তাকালেও না তার মুখের দিকে। পেছন থেকে কাগজ তুলতে কণিকাকে সাহায্য করতে করতে রিয়াদ ছাছালো কণ্ঠে বলে উঠল, কাঁদবে না তো কি করবে, হাসবে? এত কষ্ট করে ডাবল খাটনি করে সব অ্যাসাইনমেন্টগুলো করেছে, আর আপনি না জানি কোত্থেকে টপকে পড়ে ওর সব কষ্টে এইভাবে জল ঢেলে দিলেন। এবার এইগুলো যদি ও জমা দিতে না পারে, ভাবতে পারছেন কি হবে, কি আছে কপালে? রিনাদের কথায় ঝাঁজ মেশানো থাকলেও তার সবগুলো কথাই ঠিক। রিয়াদের মনে অপরাধ বোধের পাহাড় উঁচু হয়ে গেল। নিজের অজান্তেই কারোর কত বড় ক্ষতি করে দিল সে। ভাবতেই ভেতরটা কেমন মুচড়ে উঠছে। রিয়াদ পেছন মুড়ে তার বেস্ট ফ্রেন্ড রিজাকেও তাদের সাহায্য করতে ইশারা করে। রেজা পলক চাপটে দ্রুত কাজে লেগে পড়ে। খানিক বাদে সবগুলো কাগজ একত্রে করতে পারলেও আপাতত কারোর মাথায় ঢুকছে না কোন লেখাটা আগে আসবে আর কোন লেখাটা পরে। কণিকার চোখ মুখ লালচে আভায় ঘিরে উঠেছে। এসব কান্নার ফল। রিয়াদ মনে একরাশ অসহায়ত্ব নিয়েও কেমন মুগ্ধ চোখে দেখছে কণিকার এক এক রূপ। সে মাতাল হয়ে যাচ্ছে। কাগজগুলো এক নজর দেখে রেজা চিন্তিত মগ্নে বলে উঠল। রিনাদ ঘড়িতে ব্যস্ত নজর বুলিয়ে বলল, এগুলো মিলিয়ে মিলিয়ে কষ্টে মষ্টে আধা ঘন্টা তো লাগবেই, কিন্তু কণিকা, আমাদের হাতে তো মাত্র 10 মিনিট সময় আছে। এই 10 মিনিট সময়ে যদি এইগুলো জমা দিতে না পারি, তবে তো আমাদের এক সেমিস্টার প্যারা। কণিকা হাতের উল্টো পিঠে চোখের জল মুছে চারপাশে কিছু একটা খুঁজতে খুঁজতে চিন্তাক্লিষ্ট কণ্ঠে বলল, একটা পারফেক্ট জায়গা খোঁজ। আমি 10 মিনিটের মধ্যে এগুলো সব মিলিয়ে ফেলতে পারবো। রিনাদ কণিকার দৃষ্টি অনুসরণ করে সেও জায়গা খুঁজতে লাগলো। সামনে দাঁড়িয়ে রিয়াদ হা হয়ে গেল কণিকার কথায়। বড় বড় চোখ করে কাগজগুলোর দিকে একবার তাকিয়ে অবাক কণ্ঠে বলল, আপনি এতগুলো পেপার মাত্র 10 মিনিটেই ম্যাচ করতে পারবেন? রিয়াদের প্রশ্নে ভ্রু কুঁচকে তাকালো রিনাদ। দাঁতে দাঁত চেপে বলল, না, পারবে না, আপনি মিলিয়ে দিবেন 5 মিনিটে। রিনাদের কথায় রিয়াদ জোরপূর্বক হাসার চেষ্টা করে কিছু বলতে নিলেই রিনাদ কণিকার হাত টেনে নিয়ে যায়। যেতে যেতে পেছন মুড়ে একবার রিয়াদের দিকে তাকিয়ে মুখ ঝামটি দেয়, যাতে করে রিয়াদের হাসার চেষ্টাটাও মিইয়ে পড়ে। রিয়াদের কণিকার যাওয়ার পথে চেয়ে থেকে বুকে হাত চেপে দীর্ঘশ্বাস ফেলে। রেজা রিয়াদের দৃষ্টি অনুসরণ করে বলে, কি মামা, প্রেমে পড়ে গেল নাকি? রিয়াদ মুচকি হেসে মাথা চুলকায়। রেজার কাঁধে হাত রেখে বলে, মেয়েটা ভয়ঙ্কর মায়াবতী রে, চোখ ফেরাতে পারছিলাম না। রেজা এক ভুরু উঁচিয়ে থুতনিতে হাত ঠেকিয়ে চিন্তামগ্ন কণ্ঠে বলল, এটা হয়তো তোর জীবনে ঘটা প্রথম কোনো অবিশ্বাস্য ঘটনা। স্বয়ং রিয়াদ আহমেদের নাকি কোনো মেয়ে মনে ধরেছে। উফ মামা, জাস্ট ওয়াও। রেজার নাটকীয় ভাবভঙ্গিতে হেসে ফেলল রিয়াদ। পকেট থেকে ফোঁটনা বের করতে করতে বলল, দাঁড়া, আপাকে একটা ফোন দিয়ে বলি। রেজা অবাক হয়ে জানতে চাইল, এত সামান্য একটা কথাও তোর ভাবিকে বলতে হয় নাকি? রিয়াদ হাসতে হাসতে জবাব দিল, মানুষটা আমার মায়ের মতো রে, বলতে পারিস মায়ের চেয়েও বেশি। রেজা রিয়াদকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা বুঝলাম, কিন্তু এখনই ভাবিকে এসব কিছু জানাস না। কয়টা দিন যাক, দেখ মেয়েটাকে পটিয়ে প্রেম করতে পারিস কিনা, তারপর ভাবিকে জানাস। বলছিস? বলছি, আগে প্রেম কর, পরে বাসায় জানা। রিয়াদের কাছে রেজার কথাটা মন্দ লাগেনি। মেয়েটাকে দেখে যা মনে হয়েছে ও সবার মতো নয়, একদম আলাদা, সবার থেকে আলাদা। রিয়াদ রেজাকে নিয়ে প্রায় ঘন্টা দুয়েক অপেক্ষা করল বিশ্ববিদ্যালয়ের বাইরে। রেজা আর রিয়াদ বাদেও তাদের আরো 4 জন বন্ধু এসেছিল একসাথে।
মূলত এই নামকরা বিশ্ববিদ্যালয়টি দর্শন করতে। বাকিরা গেল একদিকে আর রেজা রিয়াদ এলো অন্যদিকে। অন্যদিকে এসে রিয়াদের সাথে ঘটে গেল এই ইনসিডেন্ট। কণিকার সেই ভয়ার্থ চোখ আর কান্না ভেজা চোখ কোনোটাই মায়া কাটাতে পারছে না রিয়াদ। থেকে থেকে মনে পড়ছে কণিকার মায়াবী চোখ জোড়ার কথা। কণিকাকে তার মনের উত্তালতা দেখাতে না পারলে সে থাকতে পারবে না। তাকে আজই আর এক্ষুনি বলতে হবে সে প্রেমে পড়েছে, বলতেই হবে। দোস্ত এসেছে। পাশ থেকে রেজার কণ্ঠে কণিকার আগমন জানতে পেরেই মনের ভেতর ঢেউ শুরু হলো রিয়াদের। বসা থেকে উঠে দাঁড়িয়ে কণিকার আসার পথে তৃষ্ণার্ত দৃষ্টি নিক্ষেপ করল। হ্যাঁ, কণিকা সত্যিই আসছে। রিয়াদ দৌড়ে যেতে চাইল তার সামনে, কিন্তু রেজা তাকে যেতে দিল না। তার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আরে করছিসটা কি? এমন করলে মেয়েটা তোকে খারাপ চোখে দেখবে। ভদ্রলোকের মতো যা, ধীরে সুস্থে আয়। রেজার কথায় রিয়াদের হুঁশ ফেরে। গলা খাকারি দিয়ে নিজের শার্টের কলার টেনে ঠিক করতে করতে বলে, সরি, চল। চল। রিয়া তার রেজাকে এদিক পানে হেঁটে আসতে দেখে কণিকার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। রিনাতের হাত চেপে ধরে করুণ কণ্ঠে আস্তে করে বলল, দোস্ত, ছেলে দুটো এখনো যায়নি। রিনাত সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দুজনকে দেখে কণিকার উদ্দেশ্যে বলল, যাইনি দেখছি, দাঁড়া দেখাচ্ছি মজা। এই কি করছিস? চুপ করে দাঁড়া, কিছু করতে হবে না। দেখিস না ওদের দিকে, অন্যদিকে তাকিয়ে হেঁটে চল। তাদের দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলেই গলা উঁচিয়ে ডেকে ওঠে রিয়াদ, এক্সকিউজ মি, হ্যালো। না চাইতেও দাঁড়িয়ে পড়ে কণিকা আর রিনাত। দুজনে পেছন মুড়ে তাকানোর মাঝেই রিয়াদ ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখা টেনে বলে, আমরা বোধহয় আপনার দেখিনি। রিয়াদের স্নিগ্ধ কোমল হাসিতে কণিকার বুকের ভিতর ধরপড় করতে থাকে। সে চোখ বুজে নিয়ে জোরে খামচে ধরে রিনাতের হাত। রিনাত আকস্মিক ব্যথায় চেঁচিয়ে ওঠে। আচমকা তার চিৎকারে কণিকা সহ বাকিরাও চমকে ওঠে। রিনাত নিজের হাত চেপে ধরে অসহায় চোখে কণিকার দিকে তাকিয়ে বলল, কি রে, হয়েছে তোর? এমন করে খামচে ধরলি কেন? রিনাতের প্রশ্নে লজ্জায় পড়ে গেল কণিকা। এখান থেকে যাওয়ার জন্য ছটফট করতে করতে বলল, চল চল না, জলদি বাসায় ফিরতে হবে। কণিকার তোতলানো দেখে রিনাত অবাক হয়ে গেল। সামনে দাঁড়িয়ে রিয়াদের দিকে একবার তাকিয়ে কণিকাকে পাশে টেনে নিয়ে গিয়ে বলল, কি হয়েছে তোর? সত্যি করে বলতো। কণিকা রিনাতের হাত ধরে অসহায় কণ্ঠে বলল। রিনাত অবাক হওয়ার চেষ্টা করে বলল, আচ্ছা যাচ্ছি, ওয়েট, ওদেরকে কিছু বলে আসি। রিনাত যেতে নিলেই কণিকা পুনরায় রিনাতের হাত চেপে ধরে বলে, ওদেরকে কিছু বলে আসি? এইভাবে চলে যাব? কেমন চোট চোট ফিলিংস হচ্ছে। কণিকা রিনাতের হাত ধরে অসহায় কণ্ঠে বলল। রিনাত ফিক করে হেসে দিয়ে বলল, আচ্ছা চল। রিনাত আর কণিকার শলা পরামর্শ শেষ হচ্ছে না দেখে রিয়াদ গলা উঁচিয়ে বলে উঠল,